স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান ক্লাসে আমি নিবেদিতা দি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা অধ্যায় 1.2 এর বিষয়বস্তু স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের প্রথম অংশ বা পার্ট 1-এ অভিকর্ষ ও মহাকর্ষ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি, অভিকর্ষ কাকে বলে। দেখো, পৃথিবীর উপর বা পৃথিবীর কাছাকাছি অবস্থিত কোনো বস্তুকে আমরা জানি পৃথিবী একটা বল দ্বারা কিন্তু নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই বলকেই বলা হচ্ছে অভিকর্ষ বল। দেখো, পৃথিবীর উপর বা পৃথিবীর কাছাকাছি অবস্থিত যে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই বলকে বলা হয় অভিকর্ষ বল। এর অপর নাম কি? ওজন। তাহলে অভিকর্ষ বল বা ওজন হলো পৃথিবীর কাছাকাছি অবস্থিত কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল, তাই তো? এরপর এসো, মহাকর্ষ কাকে বলে। দেখো, এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা কি করে? পরস্পরকে আকর্ষণ করে। কিভাবে? তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর। বস্তু দুটোর যে কেন্দ্র, সেই কেন্দ্র সংযোজক বা যোগকারী যে সরলরেখা, সেই বরাবর যে কোনো দুটো বস্তু পরস্পরকে কি করে? আকর্ষণ করে। এই আকর্ষণ বলকেই বলা হয় মহাকর্ষ বল। বিজ্ঞানী নিউটন মহাকর্ষ বল সম্পর্কিত একটা সূত্র দিয়েছিলেন। এই যে মহাকর্ষ বল কত হয় তার পরিমাপ সম্পর্কিত একটা সূত্র বিজ্ঞানী নিউটন দিয়েছিলেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা তাদের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান কত হয় সেটা তিনি বলেছিলেন। দেখো, এই আকর্ষণ বল কি হয়? বস্তুকণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক। সমানুপাতিক মানে কি? ভর বাড়লে আকর্ষণ বল বাড়বে, ভর যত বাড়বে আকর্ষণ বল তত বাড়বে। তাই বলছেন আকর্ষণ বল বস্তুকণা দুটোর ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ে তাহলে আকর্ষণ বল কমবে। কিভাবে? না, দূরত্বের বর্গের অনুপাতে। তাই বলছি যে ব্যস্তানুপাতিক কথাটার মানেই হচ্ছে যে একটা বাড়লে অন্যটা কমবে। তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি বাড়ে তাহলে কিন্তু আকর্ষণ বল দূরত্বের বর্গের অনুপাতে কমবে। এটা নিউটন তার মহাকর্ষ সূত্রে বলেছিলেন। এবার আছে, দেখো, নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটা লেখো। তাহলে গাণিতিক রূপটা আমরা কিভাবে লিখতে পারি? নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা পেলাম যে দুটো বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল কি হয়? বস্তুকণা দুটোর ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। ধরলাম একটা বস্তুর ভর ক্যাপিটাল এম, একটা বস্তুর ভর স্মল এম। তাহলে এফ সমানুপাতিক এম এম, মানে এই ভর যত বাড়বে আকর্ষণ বল তত বাড়বে। আরও পেলাম যে এই যে আকর্ষণ বল সেটা কিন্তু তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি এফ সমানুপাতিক 1/d²। 1/d² মানেই হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে আকর্ষণ বল পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ দূরত্ব যত বাড়ছে আকর্ষণ বল তত কমছে। দুটোকে কম্বাইন করলে বা একত্রিত করলে আমরা কি লিখতে পারি? দেখো, আমরা লিখতে পারি এফ সমানুপাতিক mm/d²। তাহলে এই যে সমানুপাতিক চিহ্নের বদলে যখন সমান চিহ্ন আসে তখন একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট আসে, যেটাকে এখানে বলা হচ্ছে জি, মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে এফ সমান পেলাম gmm/d²। এটাই হলো নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপ। এখানে এই যে লেটারগুলোর মানে কি? এখানে এফ হচ্ছে কি? মহাকর্ষ বল। জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। ক্যাপিটাল এম এবং স্মল এম হচ্ছে বস্তুকণা দুটোর ভর এবং স্মল ডি হলো বস্তুকণা দুটির মধ্যে সরলরৈখিক দূরত্ব। বোঝা গেল? এরপর আসি, দেখো, দুটি বস্তুর মধ্যে দূরত্ব স্থির রেখে তাদের প্রত্যেকটির ভর দ্বিগুণ করলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে। দেখো, দূরত্ব স্থির তার মানে ডি স্থির। তাদের প্রত্যেকটির ভর দ্বিগুণ করছি মানে কি? যে আগে যদি ভর ছিল কোনো একটা বস্তুর ক্যাপিটাল এম, সেটা হলো এখন 2 ইন্টু ক্যাপিটাল এম, এবং অপর বস্তুর ভর আগে ছিল স্মল এম, এখন সেটা হলো 2 ইন্টু স্মল এম। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? দেখো, তাহলে পূর্বে মহাকর্ষ বল কত ছিল? gmm/d², নিউটনের মহাকর্ষ সূত্র থেকে পাচ্ছি। এখন বল কত হলো? F1 সমান, দেখো, g ইন্টু এমটা পরিবর্তিত হয়ে হয়েছে 2m ইন্টু স্মল এমটা পরিবর্তিত হয়েছে 2 ইন্টু স্মল এম বাই d² কিন্তু একই আছে, কারণ বলা আছে দূরত্ব স্থির আছে, মানে d যা ছিল আগে এখনো তাই আছে।
তাহলে কি পেলাম বলো তো, 2 × 2 মানে 4 gmm/d²। তাহলে 4 × gmm/d² আমি f লিখতে পারি। তাহলে 4 × f, তার মানে কি এখন আকর্ষণ বল হলো পূর্বের আকর্ষণ বলের 4 গুণ। দেখো বস্তু দুটোর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল কি হলো পূর্বের 4 গুণ হবে। বোঝা গেল ব্যাপারটা? খুব সহজ জিনিস। এবার যদি মনে করো আমি ম্যাথামেটিক্যাল দিয়ে করব না, আমি সাধারণভাবে করব। কিভাবে করব? দেখো প্রত্যেকটার ভর দ্বিগুণ করছি, দূরত্ব স্থির আছে। তাহলে আগে হচ্ছিল কত, f সমান gmm/d²। এখন কত হলো, ভর দুটোরই দ্বিগুণ হলো, তাই তো? তাহলে 2 × 2 মানে 4 গুণ মহাকর্ষ বল বেড়ে গেল। এইভাবেও আমরা কিন্তু মুখে মুখে উত্তরটা দিতে পারি। এরপর আসি, দেখো দুটো বস্তুর ভর স্থির রেখে। ভর স্থির মানে আগে ছিল ক্যাপিটাল এম স্মল এম, এখনো আছে ক্যাপিটাল এম স্মল এম, ভরগুলো কিন্তু একই আছে। তাদের মধ্যে দূরত্ব পূর্বের অর্ধেক করলে, তাহলে আগে দূরত্ব ছিল কত, ডি, এখন অর্ধেক মানে d/2 হলো, তাই তো? তার হোল স্কোয়ার সূত্রানুসারে। তাহলে এখন বস্তু দুটোর মধ্যে আকর্ষণ বল কত হবে? দেখো পূর্বে ছিল f সমান gmm/d², এখন হলো f1 সমান gmm, ভর স্থির আছে, ভর দুটো দেখো একই আছে, বাই দূরত্ব যখন অর্ধেক হলো তখন হলো d/2 তার হোল স্কোয়ার মানে d²/4। খেয়াল করো gmm/d²/4, তাহলে gmm ইন্টু করলে কি হবে, উল্টে যাবে, 4/d²। তাহলে পেলাম 4 gmm/d²। আবার এই gmm/d² সমান আমি কি লিখতে পারি বলো, ক্যাপিটাল এফ। তাহলে আমরা লিখতে পারি এফ এর 4 গুণ, মানে পূর্বে যে আকর্ষণ বল ছিল তার 4 গুণ হলো এখন আকর্ষণ বল। এরপরে দেখো এই প্রশ্নটাকে যদি একটু অন্যভাবে করি, দুটি বস্তুর ভর স্থির রেখে তাদের মধ্যে দূরত্ব পূর্বের দ্বিগুণ করলে যদি আমি করি, তাহলে বস্তু দুটোর মধ্যে আকর্ষণ বল কত হবে? দেখো এখানে আমি সহজভাবে আবার বোঝাচ্ছি। তাহলে দূরত্ব যদি পূর্বের দ্বিগুণ করা হয়, আমরা জানি দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমবে। তাহলে দ্বিগুণ হলো মানে দূরত্ব বাড়লো, আকর্ষণ বল কমবে। কত কমবে? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে। তাহলে দ্বিগুণ, 2 এর বর্গ কত, 4। তাহলে দূরত্ব দ্বিগুণ যদি হয় তাহলে আকর্ষণ বল 4 ভাগ হবে। বোঝা গেল? দূরত্ব অর্ধেক করেছি, তাহলে অর্ধেক করেছি মানে হাফ করেছি, হাফের বর্গ মানে 1/4। তাহলে দূরত্ব যদি অর্ধেক করা হয় তাহলে আকর্ষণ বল 1/4 উল্টো মানে 4 গুণ হবে। এইভাবেও কিন্তু আমরা ব্যাপারটাকে বুঝতে পারি। এরপর এসো মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা দাও। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা কি পেলাম, এফ সমান gmm/d²। এই যে জি, এটাকেই তো মহাকর্ষীয় ধ্রুবক বলা হচ্ছে। তাহলে জি সমান আমরা কি লিখতে পারি বলো, এফ ইন্টু বাই d²টা এপাশে আসলে কি হবে, এফ ইন্টু d², বাই এম এমটা এপাশে গেলে হবে বাই, জি সমান এফ ইন্টু d² বাই এম ইন্টু এম। তাহলে এই যে মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি, দেখো যদি এই যে এই ভর দুটো একক হয়, এটা 1 কেজি, এটা 1 কেজি, তাহলে একক ভরের দুটো বস্তুকে যদি আমি একক দূরত্বে রাখি তাহলে কি হবে, ডি সমান 1। তাহলে ডি সমান 1, এম সমান 1, এম সমান 1, তাহলে এই পাশটা পুরোটা 1 হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কি, এফ সমান জি। তাহলে জি সমান এফ যখন m1, স্মল m1 এবং d1। এখান থেকে আমি মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞাটা পাবো, একক ভরের দুটো বস্তু কণাকে যদি পরস্পর থেকে একক দূরত্বে রাখা হয় তাহলে তারা পরস্পরের মধ্যে যে বল প্রয়োগ করে সেটাই হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান। দেখো একক ভর বিশিষ্ট দুটো বস্তু m সমান 1, m সমান 1, পরস্পর থেকে একক দূরত্বে থেকে d সমান 1, যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তাহলে তখন যে এফটা পাচ্ছি সেটাই তো জি এর মান, তাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। একে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করা হয়। এই জি এর মান কিন্তু মহাবিশ্বের সব জায়গায় একই থাকে। বস্তু দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর, এখানে বস্তুটির হবে না, বস্তু দুটির মধ্যবর্তী মাধ্যমের উপর কিন্তু এর মান নির্ভর করে না। তাই জিকে কি বলা হয় বলতো, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। কারণ মহাবিশ্বের সব জায়গায় এর মান একই থাকে। আর দ্বিতীয় কথা হলো যে বস্তু দুটোর মধ্যবর্তী মাধ্যমের উপর কিন্তু এর মান নির্ভর করে না, তাই একে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এরপর আসি, এসআই পদ্ধতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার বলতে কি বোঝো? দেখো এর অর্থ কি, এর অর্থ হচ্ছে আমরা জি এর
বা মহাকর্ষীয় ধ্রুবকের সংজ্ঞা পড়লাম আগে, তাই তো? মহাকর্ষীয় ধ্রুবক বলতে আমরা কি বুঝি সেটাই হবে। দেখো এখানে জি সমান কি পেলাম, এফ ইন্টু ডি স্কোয়ার বাই এম ইন্টু এম। ইউনিটটা কি হচ্ছে, এফ মানে কি নিউটন, ইন্টু ডি স্কোয়ার মানে ডি মানে দূরত্ব, তাহলে মিটার স্কোয়ার, এসআইতে যদি করি নিউটন মিটার স্কোয়ার, বাই দুটো ভর কেজি ইন্টু কেজি মানে কেজি স্কোয়ার, তাহলে ইউনিটটা হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এখানে একইভাবে বলবো যে 1 কেজি ভরের দুটো বস্তু, দুটোই 1 কেজি, পরস্পর থেকে 1 মিটার দূরে থেকে, দেখো 1 মিটার দূরে যদি থাকে, তাহলে পরস্পরকে যে বল দ্বারা আকর্ষণ করে তার মানটা কত হবে, 6.67 ইন্টু 10⁻11 নিউটন। এটাই হলো এর মানে। বোঝা গেল নিশ্চয়ই? এরপর আসি, যে কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বজায় থাকে, ব্যাখ্যা করো। কিভাবে জিনিসটাকে ব্যাখ্যা করব? সেই আবার নিউটনের মহাকর্ষ সূত্র থেকেই শুরু করি। দেখো এফ সমান জি এম এম বাই ডি স্কোয়ার। তাহলে এই যে ডি বা দূরত্ব যত বাড়বে তত কি হবে, মহাকর্ষ বলের মান কমবে। ডি এর মান বাড়তে 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 যখন অনেক বেশি হবে, মহাকর্ষ বলের মান কমতে 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 অনেক কম হবে, কিন্তু কখনো শূন্য তো হবে না। দেখো তাই বলা হচ্ছে, এক্ষেত্রে বস্তু দুটোর মধ্যবর্তী দূরত্ব যত বাড়বে প্রযুক্ত বলের মান তত কমবে, কিন্তু কখনো শূন্য হবে না। তাই বলা যায় কোনো বস্তুর মহাকর্ষীয় প্রভাব অসীম দূরত্ব পর্যন্ত বজায় থাকে। এরপর একটা ছোট্ট অঙ্ক, 100 সেন্টিমিটার দূরে 2 কিগ্রা এবং 5 কিগ্রা ভরে দুটো বস্তু রাখা আছে, বস্তু দুটোর মধ্যে কার্যকরী মহাকর্ষ বল কত হবে? তাহলে মহাকর্ষ বল মানে সেই নিউটনের মহাকর্ষ সূত্র, যে এফ সমান জি এম এম বাই ডি স্কোয়ার। কি কি দেওয়া আছে লিখে নাও। দেখো প্রথম বস্তুর ভর দেওয়া আছে 2 কিগ্রা, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে 5 কিগ্রা। তাহলে কিগ্রা মানে এগুলো কিসে দেওয়া আছে, কোন ইউনিটে, এসআই ইউনিটে। আমরা যে কোনো একটা ইউনিটে অঙ্ক করতে হয় জানো তো। দূরত্ব কিন্তু 100 সেন্টিমিটার, এটা সিজিএসে দেওয়া আছে, তাহলে এটাকে এসআইতে কনভার্ট করতে হবে। 100 সেন্টিমিটার মানে 1 মিটার, 100 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ করলে মিটার পাবো, মানে হচ্ছে 1 মিটার। তাহলে দেখো কিগ্রা কিগ্রা মিটার সব এসআইতে চলে আসলো। এবার বসাও এফ সমান কত, জি, জি এর মান এসআই পদ্ধতিতে আমরা জানি 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ইন্টু এম, এম মানে কত, ক্যাপিটাল এম মানে 2 কেজি, স্মল এম মানে 5 কেজি, আর স্মল ডি সমান কি পেয়েছি, মধ্যবর্তী দূরত্ব ডি সমান 1 মিটার, তাহলে ডি এর জায়গায় বসিয়ে দাও 1। তাহলে কি পেলাম, 5 ইন্টু 2 সমান 10, তাহলে 10⁻11 ইন্টু 10 মানে 10⁻10 ইন্টু 6.67 নিউটন। এটি হলো বস্তু দুটির মধ্যে কার্যকরী মহাকর্ষ বলের মান। এরপর আসি, দেখো অভিকর্ষ যে বল এক প্রকার মহাকর্ষ বল, ব্যাখ্যা করো। এটা আমরা কিন্তু পূর্বে আলোচনা করেছি, আরও একবার বলি। দেখো অভিকর্ষ বল মানে কি, পৃথিবী কোনো বস্তুকে যে বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাই তো? তাহলে পৃথিবী একটা বস্তুকে আকর্ষণ করছে, তাহলে দুটো বস্তু, পৃথিবী এবং অপর একটা বস্তু, দুটো বস্তুর মধ্যে যে কোনো আকর্ষণ বলকেই, দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলকে আমরা মহাকর্ষ বল বলি। তাহলে এই যে অভিকর্ষ বল কিন্তু এক প্রকার মহাকর্ষ বল, হ্যাঁ কি না? এরপর আসি, দেখো কিন্তু সকল মহাকর্ষ বল কিন্তু অভিকর্ষ বল নয়, কেন? মহাকর্ষ বল যে কোনো দুটো বস্তুর মধ্যে ক্রিয়া করে, তার মধ্যে তো একটা পৃথিবী নাও হতে পারে। দেখো সেটাই বলছে, অভিকর্ষ যে বল এক প্রকার মহাকর্ষ বল, এই মহাবিশ্বে যে কোনো দুটো বস্তু কি করে, পরস্পরকে আকর্ষণ করে, যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলি মহাকর্ষ। সুতরাং এই বল মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর ক্ষেত্রেই প্রযোজ্য, তার মধ্যে পৃথিবী এবং অন্য একটা বস্তুও আসতে পারে। কিন্তু দুটো বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, তাহলে পৃথিবী যে বল দ্বারা কোনো বস্তুকে আকর্ষণ করে তাকে আমরা কি বলছি, অভিকর্ষ। তাহলে আমরা বলতে পারি অভিকর্ষ বল কিন্তু এক প্রকার মহাকর্ষ বল। যে কোনো দুটো বস্তুর মধ্যে একটা পৃথিবী হলেই সেটা তো অভিকর্ষ বল, তাহলে অভিকর্ষ বল এক প্রকার মহাকর্ষ বল। কিন্তু সব মহাকর্ষ বল কিন্তু অভিকর্ষ বল নয়, কারণ সকল মহাকর্ষ বলের যে দুটো বস্তু রয়েছে সেই দুটো বস্তুর মধ্যে একটা পৃথিবী নাও হতে পারে। ঠিক আছে, এরপর এসো, অভিকর্ষ বল না থাকলে আমাদের কি অসুবিধা হতো? অভিকর্ষ বল আছে বলেই তো পৃথিবী সব বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে রেখেছে, সেই টানের জন্যই তো সবাই পৃথিবীতে আছে। সেই টান না থাকলে তো পৃথিবী ছেড়ে সবাই চলে যেত, তাই তো? সেটাই বলা হয়েছে। দেখো অভিকর্ষ বল না থাকলে বায়ুমণ্ডল মহাশূন্যে বিলীন হয়ে যেত। বায়ুমণ্ডলকে ধরে রেখেছে কে, পৃথিবী। তো পৃথিবীর টানের জন্যই তো বায়ুমণ্ডল আকৃষ্ট হয়ে রয়েছে।
তাহলে অভিকর্ষ বল না থাকলে বায়ুমণ্ডল মহাশূন্যে বিলীন হয়ে যেত, জল বাষ্পীভূত হয়ে যেত, আর কিন্তু মেঘ সৃষ্টি হতো না বা পৃথিবীর টানে সেই বৃষ্টিরূপে সেই জলকণা পৃথিবীতে এসে পড়তো না। মানুষ, পশু, পাখি, গাছপালা, জল, বাতাস সব মহাশূন্যে মিলিয়ে যেত, পৃথিবীতে প্রাণের অস্তিত্বই কিন্তু আর থাকতো না। পরের প্রশ্নে আসি, দেখো, পাহাড়ে উঠতে আমাদের কষ্ট হয় কিন্তু নামার সময় কষ্ট হয় না কেন? পাহাড়ে যখন উঠছি, খেয়াল করো আমরা কোন দিকে উঠছি? ওপরের দিকে উঠছি। অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি, তাই তো? আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করছি বলেই আমাদের কিন্তু বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, ফলে পাহাড়ে উঠতে আমাদের কষ্ট হচ্ছে। কিন্তু নামার সময় কি ঘটনা ঘটছে? আমরা নামছি, মানে কোন দিকে নামছি? নিচের দিকে। অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে? নিচের দিকে। তাহলে আমরা কিন্তু তখন নামার সময় কিন্তু অভিকর্ষ বলের অভিমুখে আমাদের সরণ হচ্ছে, তাহলে অভিকর্ষ বলের দ্বারা কার্য সম্পাদিত হচ্ছে, তাই আমাদের নিচে নামার সময় কিন্তু কোনো কষ্ট হয় না। এরপর আরো একটা খুব ভালো প্রশ্ন, পৃথিবী, সূর্য, চাঁদ এগুলো বিন্দু বস্তু কোনোটাই নয়, সবই বিস্তৃত বস্তু। তাহলে মহাকর্ষ সূত্রে দুটো বিন্দু বস্তুর কথা বলা হয়েছে কেন? দেখো, আমরা মহাকর্ষ সূত্রে দেখলাম কি বলা ছিল, যে দুটো বিন্দু বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল তাদের কেন্দ্র সংযোজী সরলরেখা বরাবর কাজ করে। এই বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো, এখানে এই যে বিন্দু বস্তু কথাটা কেন বলা হয়েছে, দেখো বলছে দুটো বস্তু যতই বড় হোক না কেন, মনে করো আমি বিস্তৃত বস্তু নিয়েই কাজ করছি, কিন্তু ওই দুটো বস্তুর মধ্যে যে দূরত্ব সেটা তাদের ব্যাসের তুলনায় অত্যন্ত বেশি। তাহলে দূরত্ব যদি অনেক বেশি হয় ব্যাসের তুলনায়, তাহলে সেই বস্তুগুলো বিস্তৃত বস্তু হলেও তাদের আমরা বিন্দু বস্তু রূপে কল্পনা করতে পারি। তাই মহাকর্ষ সূত্রে দুটো বিন্দু বস্তুর কথা বলা হয়েছে। এরপরে আসি, পৃথিবীর উপর অবস্থিত প্রতিটি বস্তু পরস্পরকে আকর্ষণ করলেও তাদের মধ্যে ঠোকাঠুকি লাগে না কেন? এটা তো একটা খুব ভালো প্রশ্ন। কি বলেছে ব্যাপারটা? বলছে পৃথিবীর উপর দুটো বস্তুর ভর কিন্তু অত্যন্ত কম, তাহলে তাদের মধ্যে যে মহাকর্ষ বল কাজ করছে সেটা অত্যন্ত কম, আমরা ক্যালকুলেট করেও সেটা দেখতে পারি। তুলনায় পৃথিবীর ভর কিন্তু অনেক বেশি, তাহলে পৃথিবী কোনো একটা বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করছে অর্থাৎ অভিকর্ষ বল, সেটাও কিন্তু তুলনায় অনেক বেশি। তাহলে অভিকর্ষ বলের মান কিন্তু এখানে বেশি হচ্ছে বস্তুটার মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের তুলনায়। তাই বলা হচ্ছে যে এই যে বস্তু দুটোর মধ্যে আকর্ষণ বলের কোনো প্রভাব বাস্তবে বোঝা যায় না, তাই বস্তু দুটোর মধ্যে ঠোকাঠুকি লাগে না। পরের প্রশ্নে আসি, দেখো, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে? এর গড় মান কত? তাহলে অভিকর্ষজ ত্বরণ এটা হচ্ছে অভিকর্ষ বলের প্রভাবে সৃষ্ট ত্বরণ। তাহলে কোনো একটা বস্তু যখন অভিকর্ষ বলের প্রভাবে নিচের দিকে পড়ছে তখন তার বেগ কিন্তু ক্রমাগত বাড়ছে, মানে তাতে একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, তাকেই তো আমরা অভিকর্ষীয় ত্বরণ বলি। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল বস্তুটা কিন্তু অবাধে পড়বে বা বাধাহীনভাবে পড়বে। তাহলে অবাধে পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকেই বলা হয় অভিকর্ষীয় ত্বরণ। এর গড় মান কত হয়? সিজিএস পদ্ধতিতে এই অভিকর্ষীয় ত্বরণের মান মনে রাখবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে এর মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে অভিকর্ষীয় ত্বরণ, একে কিন্তু স্মল জি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে স্মল জি এর মান সিজিএস পদ্ধতিতে পেলাম 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং এসআই পদ্ধতিতে পেলাম 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা ছোট্ট প্রশ্ন, দেখো, 5 কিলোগ্রাম ভরের একটা বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মান কত? তাহলে অভিকর্ষ বল মানেই ওজন। ওজন কত হয়? ভর ইন্টু ত্বরণ। বল মানে কি? ভর ইন্টু ত্বরণ। তাহলে অভিকর্ষ বল সমান বস্তুর ভর ইন্টু এখানে বস্তুর ত্বরণ, সেটা অভিকর্ষজ ত্বরণ, কারণ অভিকর্ষ বলের প্রভাবে এই ত্বরণটা সৃষ্টি হচ্ছে। ভর দেওয়া আছে 5 কিলোগ্রাম, তাহলে এসআইতে অঙ্কটা করবো, ভরের জায়গায় বসিয়ে দাও 5। এসআইতে অভিকর্ষীয় ত্বরণ জি এর মান আমরা এক্ষুনি পড়লাম 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা বল মানে ইউনিটটা কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই নিউটন, গুণ করলে আমরা পাচ্ছি 49 নিউটন। তাহলে 5 কিলোগ্রাম ভরের একটা বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বলের মান হচ্ছে 49 নিউটন। এরপর পরের প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো, মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষীয় ত্বরণ এর মধ্যে সম্পর্কটি লেখো। তাহলে ক্যাপিটাল জি এবং স্মল জি এর মধ্যে সম্পর্কটি লেখো।
কীভাবে করবো দেখো। ধরে নাও পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, পৃথিবীর উপরে স্থিত যে কোনো একটা বস্তুর ভর স্মল এম, এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে ডি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী বস্তুটাকে আকর্ষণ করবে। তাহলে এক্ষেত্রে মহাকর্ষ বলের মান কত হচ্ছে? Gm/d²। আবার অভিকর্ষ বল যদি হিসেব করো তাহলে আমরা পাচ্ছি যে পৃথিবী দ্বারা বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বস্তুর ভর হচ্ছে স্মল এফ ইন্টু জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এক্ষেত্রে ত্বরণটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই দুটো বলের মান কিন্তু সমান, মহাকর্ষ বল সমান অভিকর্ষ বল, কারণ দুটোই কিন্তু পৃথিবীর কোনো একটা বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানছে, তাই তো? অভিকর্ষ বল এক প্রকার মহাকর্ষ বল। তাহলে দুটো যদি সমান হয়, এখানে স্মল এম আর স্মল এম যদি কেটে দাও, কি পাচ্ছ? Gm/d² সমান হচ্ছে স্মল জি। এটাই হলো স্মল জি এবং ক্যাপিটাল জি এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ এটা হলো অভিকর্ষীয় ত্বরণ এবং মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক। এই প্রশ্নটাই অন্যভাবে আসে যে দেখাও যে একক ভরের বস্তুর ওপর অভিকর্ষ বলের মান অভিকর্ষীয় ত্বরণের সমান হয়। দেখো, একক ভরের বস্তুর ওপর অভিকর্ষ বলের মান, তাহলে অভিকর্ষ বলের মান কত? Gmm/d²। যদি ভর একক হয়, বস্তুর ভর স্মল এম সমান 1 বসিয়ে দিলে এটা কত পাচ্ছ? Gm/d²। তাহলে এর মানটা কার সঙ্গে সমান হচ্ছে? অভিকর্ষীয় ত্বরণের সঙ্গেই তো সমান হচ্ছে, তাই তো? তাহলে একইভাবে তোমরা প্রমাণটা করতে পারো। এরপর এসো, একটি বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর দিকে ধাবিত হয়। এক্ষেত্রে পৃথিবী বস্তুর দিকে ধাবিত হয় না কেন? যদিও তারা পরস্পরকে সমান বল দ্বারা আকর্ষণ করে। আমরা জানি যে এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুকণা পরস্পরকে আকর্ষণ করে এবং সমান বল দ্বারা আকর্ষণ করে, যাকে আমরা বলি মহাকর্ষ বল। তাহলে এখানে বলতে পারি যে বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বল, মানে পৃথিবী বস্তুকে আকর্ষণ করছে বা নিজের কেন্দ্রের দিকে টানছে। তাহলে এটা কত হয়? এর মানটা বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। আকর্ষণ বল, বল সমান কি? ভর ইন্টু ত্বরণ, আমরা জানি। তাহলে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ সমান হবে পৃথিবীর উপর বস্তুর আকর্ষণ বল। তাহলে বস্তু যে বল দ্বারা পৃথিবীকে টানছে, পৃথিবীও তো সেই বল দ্বারাই বস্তুকে টানছে, একই তো আকর্ষণ বল। আমরা লিখতেই পারি বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল সমান পৃথিবীর উপর বস্তুর আকর্ষণ বল। এক্ষেত্রে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল কত পেলাম? পৃথিবী টানছে বস্তুকে, তাহলে বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। দ্বিতীয় ক্ষেত্রে পৃথিবীর উপর বস্তুর আকর্ষণ বল, মানে বস্তু আকর্ষণ করছে পৃথিবীকে, বস্তু পৃথিবীকে টানছে, তাহলে এটা পৃথিবীর ভর ইন্টু পৃথিবীর ত্বরণ। দুটোই কিন্তু সমান, তাই তো? বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ সমান পৃথিবীর ভর ইন্টু পৃথিবীর ত্বরণ। আমরা জানি পৃথিবীর ভরটা বস্তুর ভরের তুলনায় বহু গুণ বড়, তাই তো? তাহলে পৃথিবীর ভর অনেক বেশি, তাহলে নিশ্চয়ই পৃথিবীর ত্বরণ অনেক কম হবে, বলেই এর গুণফলটা এই গুণফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে পৃথিবীর ভর অনেক বেশি বস্তুর ভরের তুলনায়, তার মানে কি? তার মানে হচ্ছে পৃথিবীর ত্বরণ অনেক কম বস্তুর ত্বরণের তুলনায়। দেখো, পৃথিবীর ত্বরণ অনেক কম, বস্তুর ত্বরণ অনেক বেশি, তাহলে বস্তুর ত্বরণ বেশি হওয়ার জন্যই বস্তুটি পৃথিবীর দিকে ধাবিত হয়। পরের প্রশ্ন আসি, দেখো, একটা বস্তুকে পৃথিবীর উপর দাঁড়িয়ে ওপরের দিকে ছোঁড়া হলে কি শর্তে বস্তুটি আর মাটিতে ফিরে আসবে না? যা, কি হবে? দেখো, বস্তুকে যখন পৃথিবীর উপর দাঁড়িয়ে ওপরের দিকে ছোঁড়া হচ্ছে তখন কি হয়? একটা উপবৃত্তাকার পথে বস্তুটা আবার পৃথিবীতে ফিরে আসে। আরো বেশি বেগে ছুঁড়লে আরো বড় উপবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসে। আরো বেশি বেগে ছুঁড়লে আরো বড় উপবৃত্তাকার পথে পৃথিবীতে ফিরে আসে। কিন্তু একটা নির্দিষ্ট বেগের ওপরে যদি বেগ দিয়ে বস্তুকে ছোড়া হয় তাহলে সেটা কিন্তু পৃথিবীর মায়া পরিত্যাগ করে পৃথিবীর অভিকর্ষ ক্ষেত্রের বাইরে বেরিয়ে যায়। এই বেগকেই বলা হয় মুক্তিবেগ, মানে মুক্তি পেয়ে গেল, পৃথিবীতে আর ফিরে আসলো না। দেখো কি বলা হচ্ছে, একটি বস্তুকে পৃথিবীর উপর দাঁড়িয়ে উপরের দিকে ন্যূনতম 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোঁড়া হলে, তাহলে বেগটা কত? 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার যাবে, মানে বেগটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি তুমি উপরের দিকে ছোড়ো তাহলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যাবে, আর মাটিতে ফিরে আসবে না। একেই বলা হয় মুক্তিবেগ। এরপর আসি, দেখো, একটা ভারী এবং একটা হালকা বস্তুকে একসঙ্গে একই উচ্চতা থেকে যদি ছেড়ে দেওয়া হয় তারা একই সঙ্গে মাটিতে পড়ে না কেন? কি শর্তে তারা একই সঙ্গে মাটিতে পড়বে? তাহলে একটা ভারী এবং একটা হালকা বস্তুকে যদি একই সঙ্গে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়, মনে করো একটা পালক, একটা কয়েন, কি ঘটনা ঘটবে? পালকটা দুলতে 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 বেশ কিছুক্ষণ পর মাটিতে পড়বে, কয়েনটার তুলনায় দ্রুত বেগে মাটিতে পড়বে। তাহলে এই যে হালকা বস্তু বাতাসে ভাসতে ভাসতে অনেক সময় পর মাটিতে পড়বে, ভারী বস্তুর তুলনায় দ্রুত পড়বে।
কিন্তু কি শর্তে তারা একই সঙ্গে মাটিতে পড়বে? যদি তারা অবাধে পড়ে বা বাধাহীনভাবে পড়ে। যদি কোনো বাধা না থাকে, অর্থাৎ বায়ুশূন্য স্থানে অবাধে যখন বস্তু দুটো পড়ছে, তখন তারা কিন্তু একই সময়ে মাটিতে পড়বে। তাহলে এই সংক্রান্ত কিছু সূত্র বিজ্ঞানী গ্যালিলিও পতনশীল বস্তু সংক্রান্ত 3টি সূত্র প্রতিষ্ঠা করেছিলেন। পতনশীল বস্তু মানে যে বস্তু নিচের দিকে ক্রমাগত পড়ছে। তাহলে এই সংক্রান্ত সূত্র 3টে কি কি? বিজ্ঞানী গ্যালিলিও বলেছিলেন, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে, উচ্চতা একই হবে, স্থির অবস্থা থেকে পড়বে, অবাধে পড়বে মানে বাধাহীনভাবে পড়বে। এইভাবে পতনশীল সব বস্তু সমান দ্রুততায় নিচে নামে, মানে হালকা ভারী যাই হোক না কেন, সব বস্তুই কিন্তু একই সময় মাটি স্পর্শ করবে বা অন্য প্রান্তে পৌঁছবে। 2 নম্বর দেখো, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও ক্রমাগত কিন্তু বাড়তে থাকে। আর 3 নম্বর বলছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। তাই তো? এই পর্যন্ত তোমরা পড়া তৈরি করো। এরপর দিন আমরা দ্বিতীয় পর্ব বা পার্ট 2 এর ক্লাসে স্থির তড়িৎ বল এবং আধান সম্পর্কে আলোচনায় আসব। ভিডিও ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও। ধন্যবাদ।